ঠাকুর বলেছেন, সত্যদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মর্যাগত করতে চেষ্টা করো। ফুল দি আস্ক টু ডু দি স্যাড। উপর দেখে কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। যা তুমি জানো না এমন বিষয় লোককে উপদেশ দিতে যেও না। কি ভয়াবহ কথা! আমরা ডিপি ওয়ার্ক করছি, মানে যা জানি না তেমন বিষয় বলবো না, সেটা পর্যন্ত ঠাকুর বারণ করে দিয়েছেন। যাই হোক, প্রতিদিনের ন্যায় আমি আমার শ্রদ্ধা এই মায়ের কাছে উপস্থিত হয়েছি। ওনার কাছ থেকে আজ ইষ্ট প্রসঙ্গ শুনে নেব এবং আমরা ওনার আলোচনাতে হাজার হাজার জনের যাজন হতে পারে সেই আশাবাদী আমি। উনি বাস্তব জীবনে ঠাকুরের সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে কি উপলব্ধি করেছেন সেটা উনি নিজেই প্রকাশ করছেন। সবাই পাশে থাকুন। জয় গুরু। জয় গুরু মা। জয় গুরু। ঠাকুর ধরার পরে মানে আমাদের সংসারে অনেক পরিবর্তন হয়েছে। প্রথম তো আমরা দুজনে দীক্ষা নিলাম, তারপরে মেয়েকে দেওঘর পাঠালাম। দেওঘরও মেয়েটা প্রথম দীক্ষা নেবে না বলছিল। যখন দেওঘর গেল মেয়েটা, তোর ওর খুব ভালো লেগে গেল। তখন আচার্যদেবের কাছে যখন নিবেদন করলো, তখন আচার্যদেবে মেয়েকে বলল, তুমি দীক্ষা নিয়ে নাও। হঠাৎ করে মেয়েটা দীক্ষা নিয়ে নিল। যে মন্দিরে পূজারী দেবাংশু শর্মা দাদা, উনি মেয়েটাকে দীক্ষা দিল। তখন আমার মনটা খুবই ভালো লাগতো। যে মেয়েটা দীক্ষা নিতে চাইছিল না, সবসময় বলতো, মা সবাই বলে আমি বিয়ের আগে দীক্ষা নিল না। তখন আমি বলতাম, দেখ, দীক্ষা নিলে কোনো কিছু হবে না, ঠাকুর আছে, তোর তোর জন্য তুই চিন্তা করিস না, দীক্ষা নিয়ে সব কিছু ঠাকুরেই করবে। তারপরে ছেলেটাকে বললাম, ছেলেটা দীক্ষা নেয় নাই। ছেলেটা খালি বলে যে আমার দীক্ষা নেওয়ার সময় হয়েছে না মা, এখনও আমার যখন সময় হবে তখন আমি দীক্ষা নেব। হঠাৎ করে আমি অসুস্থ ছিলাম, আমি বাসায় গুয়াহাটি বাবার বাড়ি তখন চলে গেলাম। তখন হঠাৎ করে বড় মার জন্মমার ছিল। তখন শুনলাম যে ছেলেটা হঠাৎ করে বলল, ওর বাবাকে বলল যে বাবা আমি আজকে দীক্ষা নেব। তখন ও বড় মার জন্মদিনে ও দীক্ষা নিয়ে নিল। তখন আমার মনটা খুবই ভালো লাগলো। যে ছেলেকে আমি সবসময় বলতাম, তুই দীক্ষা নে, তুই কত জায়গায় যাস, বাইরে যাস, দীক্ষা নিয়ে ইষ্টিবৃতি করে ঘর থেকে বের হলে তখন কোনো বিপদ আসলো বিপদটা কেটে যাবে। তখন ছেলেটা যখন দীক্ষা নিল, তখন আমি শুনলাম, ফোন করলো মেয়েটা, মা ভাই আজকে দীক্ষা নিয়ে নিছে। তখন আমার মনটা খুব ভালো লাগলো। তারপরে দিয়ে তো অনেক বিপদ আপদ গেল। আমারও অনেক বড় বড় অসুখ হয়েছিল, কিন্তু ঠাকুরের দয়ায় আজকে আমি সুস্থ, বহু সুস্থই। এখন আমি ইদানিং ওর বাবা এমনভাবে পড়ে গিয়েছিল, অনেক বড় বিপদ হওয়ার কথা ছিল, মাথা টাথা ফেটে হাত পা ভাঙার কথা ছিল, কিন্তু ঠাকুরের দয়া এমন হয়েছে ওনার কোনো কিচ্ছু হয় নাই। জাস্ট নাক দিয়ে উপর রক্ত বের হয়েছে, এমন রক্ত বের হয়েছে শার্ট টাট একদম রক্ত লাল হয়ে গেছে। একটা গামছা দিছিল, গামছাটা লাল, তখন ডাক্তারের ওখানে নিয়ে গেছিলো। তখন ডাক্তাররা ওষুধ দিয়েছে আর বলছে আপনি ENT ডাক্তার দেখাবেন, আর তারপরে দিয়ে আমি রিপোর্টটা দেখে বলবো। তখন ENT ডাক্তার দেখানোর পরে তিনি বললেন যে আপনি একটা সিটি স্ক্যান করে নেবেন। তখন সিটি স্ক্যান করলো। সিটি স্ক্যান করার পরে আমার তো খুব চিন্তায়, এতভাবে পড়ছে, এত ব্লিডিং হয়েছে, কী জানি হয়েছে, মাথায় মনে হয় কোনো চুট পেয়েছে, কোনো কিছু হয়েছে, নাকের হাড্ডি ভেঙতে পারে, ওই চিন্তা আমার। তারপরে ঠাকুরের যখন সিটি স্ক্যান করলো, সিটি স্ক্যানে কোনো কিচ্ছু করলো না, এক্সরে করলো, এক্সরেতে কোনো কিচ্ছু করলো না। সব কিছু উনি সবসময় ঠাকুরের কাজ করে। ঘুম থেকে উঠে আমি বলছি, তুমি ঠাকুর বাড়ি যাও, ঠাকুরের কাজ করো, ঘুম থেকে উঠে তুমি ঠাকুরের নিজের হাতে ফুল তুলে ঠাকুরের চরণে গিয়ে পড়ে, তোমার কোনো কিচ্ছু হবে না, তুমি ঠাকুরকে মাথায় নিয়ে চলো। ঠিকই, ঠাকুরের দয়া ওনার কোনো কিচ্ছু হচ্ছে না। ডাক্তার বলছে আপনি বেঁচে গেছে, আপনি যেভাবে পড়ছেন
আপনার তো কোনো কিছু হয় না, একটু সাধারণ মানে একটু ব্লিডিং হয়েছে, নাকের ভিতরে একটু রক্ত জমা আছে, মরা রক্ত, এনি টাইম মানে আপনি জুড়ে হেঁচি দিলে বের হয়ে যাবে। আজকে তিনি ঠাকুরের দয়ায় মানে সুস্থ, মানে ভালোই সুস্থ, মানে বহুত বড় বিপদ থেকে তার মানে ইষ্টিবৃতি করলে মানে আমাদের যত বড় বিপদেই আসুক না কেন, আমার বিশ্বাস আমাদের বিপদ আসবে কিন্তু বিপদটা কেটে যাবে। মানে ইষ্টিবৃতি এমন একটা জিনিস, আমাদের মাথার উপরে যে কোনো বজ্রাঘাতও পড়ে কোনো কিচ্ছু হবে না, মানে ওইটাই মানে ইষ্টিবৃতি আমাদের জীবন রক্ষা করবে। তা আমি সবাইকে বলি আমরা যেন সবাই ঠিক ঠিক মতে ইষ্টিবৃতিটা করি, আর মাসে মাসে যেন আমরা কাটায় কাটা ইষ্টিবৃতিটা বাতা, আমাদের সংসারে বিপদ আপদ আসবে আমরা যেন ঘাবড়ে না পড়ে, আমরা যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলি, বড় মাকে মাথায় নিয়ে চলি, আমরা মারা যেন বড় মার মতো হয়ে উঠতে পারি। বড় মা কীরকম আদর্শ রমণী ছিলেন সেইভাবে যেন আমরা যদি চলি, আমাদের সংসার মানে কি সুন্দর হয়ে যাবে। আমরা মারা বড় মার হতো হয়ে চলতে পারলে, আর বড় মার জন্ম মাসে এসে গেছে, তা আমাদের কত ভাগ্য। আমরা সারাটা মাস আমরা মাতৃ সম্মিলন করব, আর ঘরে ঘরে গিয়ে আমরা যাজনও করতে পারবো, লগে লগে আমাদের ডিপি ওয়ার্কের কাজটাও হয়ে যাবে। যখন তার মানে ঠাকুরবাড়ি থেকে বলছে মানে সৎসঙ্গ মাতৃ সম্মিলন করার চেয়ে বেশি যেন আমরা ডিপি ওয়ার্কে এখন গুরুত্ব দিই, কারণ মানুষকে যদি না জাগায়, মানুষকে যদি যারা নাকি ডিফল্টার হয়ে রয়েছে ঠাকুরের মানে কাজগুলো ওরা ঠিকমতো করে না, ওনাদেরকে গিয়ে যেন আমরা বুঝিয়ে বলি যে ওই রকম করো, ওই রকম আপনি ইষ্টিবৃতি করেন কি না, ইষ্টিবৃতি পাঠান কি না, ওইটাই কথা। সেদিনকে একদিন আমাদের ঘরে একজন মা ছিল, মা আসার পরে আমাদের ঠাকুরকে দেখে বলল আমিও তো দীক্ষা নিয়েছি অনেক বছর আগে, কিন্তু কে ঠাকুর, কে বড় মা, কে দাদা, কে বড়দা আমি চিনি না, শুধু আমি বলি দয়াল দয়াল, আর দয়াল দয়াল বলে মানে আমি জল আর তুলসী দিই। তখন আমি বললাম আপনি ইষ্টিবৃতি কেন পাঠান না? কই পাঠানোর জায়গা পাই না। তা আমি বলছি আমাদের দোকানে দিতে পারেন ইষ্টিবৃতি, দোকানে এসে ইষ্টিবৃতিটা দিলে আমার মানে মন্দিরে পৌঁছে যাবে, তাহলে আপনি মন্দিরে গিয়ে পৌঁছে যাবেন। তারপরে মাটার কোনো কিছু খবর পড়লো না। ওইটাই মানে আমরা যদি ঠাকুরকে মাথায় নিয়ে চলি মানে আমাদের বিপদ আসবে কিন্তু বিপদ মানে কেটে যাবে। ওইটাই আমি বলতে চাই যে আমরা যেন সবাই ঠাকুরময়ী হয়ে উঠতে পারি, ঠাকুরের মতো হয়ে চলতে পারি, বড় মারা যেন আমরা বড় মার মতো হয়ে চলতে পারি, আমাদের চলা বলা যেন বড় মার মতো হয়ে ওঠে, আমাদের মানে সংসারটা যেন আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি বড় মার মতো হয়ে। আমি আর কিচ্ছু বলছি না, আমি এতটুকুই বলে আমার মন্তব্য শেষ করলাম। জয় গুরু। জয় আমার গুরু, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগলো এতক্ষণ আমরা শ্রদ্ধা এই মায়ের কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনলাম, তাতে আমি আশাবাদী অনেক যাজন মুখর হয়ে উঠবে সবাই, আর উনার তৎসঙ্গে উনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। পরমপিতার রাঙ্গার আতুল শ্রীচরণে সবাই পাশে থাকবেন এবং আমাদের ডিপি ওয়ার্ক অব্যাহত থাকবে। প্রতিটি ভিডিওই বলে থাকি সবাই পাশে থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। জয় গুরু।